আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান গৌরব ৭১ দেখবার জন্যে। ১৯৭১ সাল, মহান মুক্তিযুদ্ধ, বাঙালির জীবনের শ্রেষ্ঠ অর্জন, গৌরবের ধন, মহাকাব্যের চেয়ে অনেক 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 বড় সেই অধ্যায়। আমরা এই যুদ্ধে অনেক বন্ধুকে হারিয়েছি, অনেক মানুষকে হারিয়েছি, অনেক সম্ভ্রম খুইয়েছি। আজকের দিনে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আর সেই যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, সরাসরি অথবা পরোক্ষভাবে যারা সম্পৃক্ত হয়েছিলেন, তাদের জীবনের শ্রেষ্ঠ ধন, শ্রেষ্ঠ অর্জন, সবচেয়ে বড় গৌরবের বিষয় হচ্ছে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। আমরা গৌরব ৭১-এ প্রতিদিন এই সব বীরদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনি, কথা শুনি, তাদের বীরত্বের কথা শুনি, অর্জনের কথা শুনি, দুঃখের কথা শুনি এবং দেশপ্রেমের কথা শুনি। আজকেও তেমনিভাবে আমাদের সাথে যুক্ত আছেন একজন বীর, মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং সদ্য পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। তাকে আমাদের স্টুডিওতে আজকে পেয়ে আমরা ধন্য হয়েছি। তার সাথে কথা বলবো আমরা ১৯৭১ নিয়ে, মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আপনাকে প্রথমেই অভিনন্দন জানাই আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার কারণ জন্যে। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, আচ্ছা, আপনি তো পাকিস্তান আর্মিতে জি আপনার কর্মজীবন শুরু করেছিলেন, তাই তো? আপনি তাহলে একটু বলেন, আপনি কিভাবে পাকিস্তান আর্মিতে ছিলেন, কিভাবে সেখান থেকে মুক্তিযুদ্ধে যুক্ত হলেন। বারবার আমরা শুনেছি, হয়তো আজকেও একটুখানি শুনবো, কথা প্রসঙ্গে এসেই যাবে। তবু বলি যে আপনি যে পাকিস্তান আর্মিতে ছিলেন তখন কীরকম ঘৃণা দেখেছেন তাদের আমাদের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, বাঙালিদের প্রতি, আপনাদের প্রতি? এটা একটা যুব উপযোগী একটা প্রশ্ন। পাকিস্তানিরা আমাদেরকে আব্দুল বলে সম্বোধন করত, যার অর্থ হচ্ছে নকর, চাকর। এটি আমরা চাকরই ছিলাম। তো আজও শুনেছি করাচিতে বেশি বেশি বাড়িতে বাঙালি চাকরও আছে। অধিকার বঞ্চিত ছিলাম। তারা আমাদেরকে সমান মনে করত না। এটা তো শুধু কথার মধ্যে না, কর্মের মধ্যেও, তাদের আচরণেও, আচরণে, সামাজিক, অর্থনৈতিক, চাকরি, সবখানে। সেটা আমরা অনেকটুকু মেনে নিয়েছিলাম। আমরা মনে করতাম এই দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন আসবে তখন আমরা অধিকার ফেরত পাব। হয়তো মার্শালের জন্য এটা হচ্ছে, কারণ মার্শাল তো সামরিক শাসন, আমাদের কোনো জেনারেল নাই, সিনিয়র অফিসার নাই, সেনাবাহিনীর ৮.৫% মাত্র বাঙালি। সুতরাং হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়া হলে এটা হয়ে যাবে, তাই আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু সেটা তো হলো না। চোখের সামনে দেখতে পেলাম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যখন বঙ্গবন্ধু বিজয় অর্জন করেছিল আমরা চিন্তায় পড়ে গেছিলাম। পাকিস্তানিদের যা অ্যারোগ্যান্স, যা হেট্রেড, তাকে ক্ষমতা দিবে? অকথ্য ভাবে তারা বঙ্গবন্ধুকে, তখনই আপনাদের মনে এসেছিল। কোনো আশা বা স্বপ্ন দেখেননি তো? না, স্বপ্ন দেখেছি, আশা দেখি নাই। কারণ আশা হতে হলে লজিক লাগবে। তো তারপরেও আমরা মনে করেছিলাম হয়তো তারা অধিকার দিবে। ৭ই মার্চের ভাষণে বুঝে ফেললাম অধিকার দিবে না। ৭ই মার্চের ভাষণ, তখন আপনি পাকিস্তানে ছিলেন।
এই ভাষণটি কিভাবে শুনলেন? 7ই মার্চের ভাষণ তো আমরা শুনি নাই, সেটা তো আমরা পরে শুনেছিলাম, কারণ এটা তো ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। পরের দিন আবার চালানো হয়েছিল। এরপরে আমরা প্রশিক্ষণে ছিলাম। আমি ওনার 27 তারিখে সন্ধ্যার সময় কোনো কেউ বলা বলি করছিল, পাকিস্তানিরা খুব গালাগালি করে। শেখ মুজিব বলেছে রক্ত দিবে, কি রক্ত দিবে, শেষ করে দেব, এইসব অনেক কথা শুনেছি। তারপরে বিবিসি ইত্যাদি বাইরের রেডিও স্টেশনে কিছু কিছু বুঝেছি। আসলে বোঝার কিছু বাকি ছিল না যে তারা প্রস্তুত হচ্ছে। আমরা এই প্রসঙ্গে আবার আসবো, তার আগে একটু আপনার মুক্তিযুদ্ধের অংশগ্রহণের কথাটা একটু শুনি, যেভাবে বারবার শুনি অবশ্য, আমরা সংক্ষেপে একটু শুনি। আসলে ওই ট্র্যাজেডি অফ হ্যামলেট চোখের সামনে, টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু, আই ওয়ান্টেড টু বি এ ফ্রিডম ফাইটার, টু বি, আই ওয়ান্টেড টু ডু, আই ওয়ান্টেড টু এসকেপ ফ্রম পাকিস্তান। আমি প্রশিক্ষণপ্রাপ্ত একজন যুবক, বয়স মাত্র 20 বছর। কেন আমি যুদ্ধে যাব না? আমার জাতির উপর অত্যাচার হয়েছে, সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। প্রথমে আমি সিয়ালকোটে পালানোর চেষ্টা করেছিলাম, বর্ডারের প্রায় 4.5 মাইল দূরে আমাকে ধরে ফেলেছিল, ইন্টারোগেশন করেছিল, কিছুই পাইনি, কারণ খুব সুন্দরভাবে সেটিং করে রেখেছিলাম, পুরো ব্যাপারটা অনেক লম্বা। তখন তারা ছেড়ে দিল, কিন্তু সন্দেহ করছিল। পরে আমাকে নিয়ে যাওয়া হলো সাক্কারগারে, সেখানে কিছু ট্রেনিং চলছিল। তারপরে যেটা হলো, এইবার আমি পাকিস্তানের একজন লেফটেন্যান্ট ছিল ফাসাহাত বেগ, তার সঙ্গে বন্ধুত্ব করলাম। সে খুব নারী প্রীতি ছিল তার। আমাদের ক্যাম্প, যে আর্মি ক্যাম্পের সঙ্গে ছিল ঝেলাম রেঞ্জার্স, তাদের পিছনে, বেশ পিছনে ছিল একটা ঝর্ণা, সেখানে পানি ছিল, মহিলারা গোসল করতেন। সেই ছেলে সেখানে যাওয়ার জন্য উদ্বিগ ছিল। তো আমি বলেছিলাম, একটু নিমরাজি ইচ্ছা করে বোঝালাম যে আমাদের কমান্ডার ক্যাপ্টেন মুনি রাগ করে বলেন আমরা শুধু দেখে চলে আসব। তো তখন আমি দেখলাম সে তার টেন্টে গেল, 1 মিনিট ওয়েট করলো। আমি আমার কাপড়ে বুটটা পরলাম, যার ভিতরে তাদের সমস্ত যুদ্ধ পরিকল্পনা, যদ্দূর আমি পেয়েছি, ম্যাপ ট্যাপ সব, সেগুলো আমরা শুনেছি। সেগুলো এখন এরপরে ওই ছেলেটাকে, ও আমার সঙ্গে হেঁটে চললো, তার তাঁবুটা আমি একটু সরিয়ে দেখলাম তার পিস্তলটা গুচ্ছে এখানে, ইজ নট ট্রাস্টিং মি ফুললি। তখন যখন সেই ঝর্ণারটি কিছু দূরে আসলাম, তখন আমি বললাম যে তোমার তো গাছে উঠতে হবে, তাহলে সব দেখতে পারবে। এখন যে তুমি সামনে যাও, মহিলারা চিৎকার করবে, গ্রামবাসী তোমায় ঘেরাও করে ফেলবে। তারপরে আমি নিজেকে রশি দিয়ে বাঁধলাম, তাকে বললাম বেঁধে ফেলতে, জোরে বাতাস পড়ে যেতে পারো। তখন ওই সময়টায় তাকে বাঁধার সময় তার পিস্তলটা ধাক্কা দিয়ে আমি ফেলে দিয়েছিলাম। সেটা নিয়ে আমি যখন বসলাম, সে তখন ওই দিকে তাকাচ্ছে, আমাকে বলছে তাড়াতাড়ি চলে আসো। আমি পিস্তলটা ধরলাম। ইতিমধ্যে ঝেলাম রেঞ্জার্সের 10 জনের একটা ফাইটিং পেট্রোল লাইট মেশিন গান এখানে পার হয়ে গেছে। সীমান্ত বেশ দূরে, তখনও প্রায় 2 কিলোমিটারের বেশি হবে। কিন্তু ম্যাপে আমি পড়েছি আমার 1 কিলোমিটার দৌড়াতে হবে খুব দ্রুত। এটা আমার এক্সপোজ ল্যান্ড, তারপরে নালা আছে, নালার মধ্যে অনেক গভীর নালা, ঢুকে গেলে আর কোনো ভয় নেই। তো ঝেলাম রেঞ্জার্স অনেক দূরে চলে গেলো। তখন আমি দৌড় শুরু করলাম। সে চিৎকার করে বলল ডোন্ট গো, দে উইল কিল ইউ, ইন্ডিয়ানদের কথা বলল। আমি আরও জোরে দৌড়াচ্ছি। তারপরে দেখলাম যে পিস্তল নিয়ে গেলে তার কোর্ট মার্শাল হবে, তার চাকরি চলে যাবে, জেলও হতে পারে। আমি পিস্তলটা ঝোপের মধ্যে দেখিয়ে তখন দৌড়াচ্ছি আমি। আই ইউজ টু রান ভেরি ফাস্ট। কিন্তু সে অন্য কাজ করলো। সে চিৎকার করে বলল ঝেলাম রেঞ্জার্স, ও ভাগ রাহা, ফায়ার ওপেন করো। তখন আমার সঙ্গে 300 গজ দূর এই নালাটা শেষ, মানে একেবারে সেফ জোনে পৌঁছানোর আগে। তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। এসব আমার বুদ্ধির মধ্যে আছে, টাইম অ্যান্ড স্পেস ক্যালকুলেশন। আমি ট্যাকটিক্সে খুব ভালো ছিলাম। তখন আমার উপর ট্রেসার বুলেট গেল 2টো। প্রথমে ট্রেসার বুলেট দেয়, তারপরে ফায়ার করবে। আমি নালার সামনে আমি ঝাঁপ দিয়ে পড়লাম, নিচে চলে গেলাম। তখন তারা ফায়ারিং শুরু করলো। ইন্টারেস্টিং, উল্টা সাইডে বিএসএফ ছিল, তারাও ফায়ার ওপেন করলো। আই এম সেফ নাও, কেউ আগে আসবে না তো। নালার ভিতরে ঢুকে গিয়ে আমি গর্ত খুঁজছি একটা,
সন্ধ্যা হয়ে আসছে, গর্ত খুঁজছি, একটা শুকনা গুড়ি পেলাম, একটা গর্তে ঢুকালাম, ভিতরে সাপও নাই, শিয়ালও নেই, কিছু নেই, ওখানে ঢুকে পড়লাম, সামনে ঝোপ, আমি লুকিয়েছিলাম সেখানে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, ক্যাপ্টেন মুনির উপর থেকে চিৎকার করছে, খুব খারাপ গালি, ওকে ধরতো আমরা, ওকে গুলি করে মারবো, বাঙালি বাইনচোদ বাঙালি, সব কিছু বলছে। আমরা আবার এরপর থেকে ওরা যখন চলে গেল, তখন আমি দেখলাম যে ঝেলাম রেঞ্জার্স বলেছিল যে বিএসএফে ওরা হ্যান্ড ওভার করে দেয়, ট্রেডিং করে বলে আমি শুনেছি। ওখানে না গিয়ে আমি অনেক ভিতরে চলে গেলাম পাহাড়ে, তারপরে জমিতে আসলাম। শঙ্কা ছিল যদি বর্ডার ক্রস করেন বিএসএফ আপনাকে আবার যদি দেবে, কারণ ওরা বলতো যে ওদের সঙ্গে ওদের ডিল হয় বলে আমি শুনেছি। আমি কাউকে ব্লেম করতে চাই না। তারপরে আমি চলে আসলাম, তারপরে আমি পায়ে হাঁটা শুরু করলাম আর কি। আমরা আবার এখানে আসবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আছি গৌরব ৭১-এ, কথা বলছি লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের সঙ্গে, বীর প্রতীকের সঙ্গে। আমরা আবার তার কাছে ফিরবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের বিশেষ আয়োজন গৌরব ৭১-এ, কথা বলছি সাজ্জাদ আলী জহির, বীর প্রতীকের সঙ্গে। আপনার এই গল্পটা, আপনার যে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে যে যুদ্ধে যুক্ত হওয়া, এটা আমরা অনেকবার শুনেছি, দেখেছি, পড়েছি, কিন্তু আরও বলতে চাই, আরও শুনতে চাই, আরও দেখতে চাই নতুন প্রজন্মের জন্যে। আমি যে প্রশ্নটি আপনার কাছ থেকে থামিয়ে দিয়েছিলাম গণহত্যা নিয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা যে পাকিস্তান আর্মি 25শে মার্চের রাত থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে গণহত্যা আমাদের পূর্ব বাংলায় চালিয়েছিল, পূর্ব পাকিস্তানে চালিয়েছিল, সেই গণহত্যাটি অত্যন্ত সুপরিকল্পিত এবং অত্যন্ত ট্রেইনড গণহত্যার মতো মনে হয়। একটু যদি বলেন। এটা আরও পরিকল্পিত ছিল। যেমন ঘটনা হলো যে ওরা কিন্তু জানুয়ারি মাসের যারা এসেছিল, ভুট্টো সাহেব, তার দলবল, ইয়াহিয়া সাহেব তার দল, বঙ্গবন্ধুর সঙ্গে অনেক লম্বা মিটিং হয়েছিল। আমি যতদূর জানি মার্চে না, এটা জানুয়ারি মাসে, হ্যাঁ। এবং তারপরে তারা ফেরত গেল করাচিতে। সেখানে 16 তারিখে জেনারেল আকবর খান, আইএসআই প্রধানকে উনি ডেকে বলেছিলেন, ইয়াহিয়া খান, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আকবর খান ব্ল্যাক ডগ হুইস্কি বোতল এনে বলল, এটা তো আপনার পছন্দ, এটা পান করলে চাঙ্গা হয়ে যাবেন, এত পরিশ্রম করছেন। তখন উনি বললেন, এটা আমরা পরে পান করব একত্রে, এখন আমার পাখি শিকার করতে ইচ্ছা করছে। মিডিয়াকে এই কথাই বলে দাও। এই পাখি শিকারটাই ছিল কোড ওয়ার্ড। পাখি শিকার করা মিডিয়াকে বলল, মিডিয়া বিরক্ত হয়ে চলে গেল। এটাই তারা চাচ্ছিল। পরদিন সকালে 3টা হেলিকপ্টার করে বিশাল সেনা বাহিনীর লোকরা, আইএসআইয়ের লোকরা, কিছু ব্যুরোক্রেটরা, তারা জুলফিকার আলী ভুট্টোর প্রাসাদ বাড়ির সামনে ল্যান্ডিং করলো, রিসিভ করলো ভুট্টো সাহেব, দুষ্ট রাজনীতিবিদ পাঞ্জাবের তার বন্ধু মোস্তফা খের, আর 3 নম্বর মমতাজ ভুট্টো সিংয়ের রাজনীতিবিদ সিন্ধের। তারা সারা রাত ধরে মদ্যপান করেছিল। এতে আমাদের কোনো আপত্তি করার কিছু নাই, কিন্তু আপত্তিটা কোন দিকে? পাখি শিকার করা পরিকল্পনা করলো না। এটাই ছিল বাঙালি শিকার করা পরিকল্পনা। 5.5 ঘন্টা চলেছিল এই ব্যাপারটা। জাতির পিতাকে, বঙ্গবন্ধুকে একবার আমি জিজ্ঞেস করার সুযোগ হয়েছিল, স্যার আপনি তো সব জেনে ফেলেছিলেন। তিনি হেসে বললেন, নেতা যখন হয়েছি জানতে হবে না? তোরা জানতে পেরেছিলি? স্যার চাকরি যখন করি ওদের কিছু জানতে বুঝতে পেরেছিলাম। এই কথাটা কি ছিল? তারা আমাদের সঙ্গে আলোচনা করলো, বিস্তারিত কথা দিয়ে গেল, পাকিস্তানে গেল, পশ্চিমে ফেরত গেল, 5.5 ঘন্টা ষড়যন্ত্র করলো আমার এবং আমার মানুষের বিরুদ্ধে। এটাই লালকান্দা ষড়যন্ত্র। সেখানে কিন্তু সব ডিপ্লয় ছিল যে আলটিমেটলি সেই টিক্কা খানকে আনতে হবে, বেশিরভাগ পাঞ্জাব ব্যাটালিয়ন আনতে হবে, অপারেশন প্ল্যান রেডি করতে হবে, গণহত্যা করতে হবে, মানুষকে ভয় দেখাতে হবে, যারা যেন আত্মসমর্পণ করে, সংখ্যা কমাতে হবে বাঙালিদের, কোটি কোটি লোক পাশের দেশে চলে যাবে, তাদের সংখ্যা কমে গেলে তো মেজরিটি থাকবে না। এরপরেও ডেফিনেটলি যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আলাপ করা হয়েছিল, একটা গোষ্ঠী আছে বুদ্ধিজীবীর যারা এই দেশের
তরুণ সমাজকে, জনগণকে আমাদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করায়। তাদেরকে মারতে হবে, একজন কঠিন হৃদয়ের চালাক জেনারেলকে দিতে হবে এই কাজটা। সেই রাও ফরমালি ছিল। তারপরে নারী নির্যাতনের কথা ছিল। পাকিস্তানি সৈনিকরা যখন আহত হয়েছে, মৃত্যুপথ আমাদের বলে গেছে, মৌলানা সাহেবরা বলেছে জিহাদে যাচ্ছ, কমান্ডিং অফিসাররা বলেছে নারী শরীরের প্রয়োজনে জিহাদের ময়দান নারীকে ভোগ করলে কোনো গুনাহ হবে না, কোর্ট মার্শাল হবে না। কথাটা একেবারেই ঠিক। 5 থেকে 6 লক্ষ নারীকে অত্যাচার করা হয়েছে, কয়েক লক্ষ নারীকে হত্যা করা হয়েছে, একটা সৈনিকের নামে চার্জশিট হয় নাই। এটা কেন হলো? অর্ডার ছিল, আরও ছিল। বাঙালি যত দেখবে এরা মুনাফিক, এরা বিধর্মী, এরা মুসলিম নাম নিয়ে বিধর্মী, তাদেরকে জিহাদের ময়দানে তোমরা হত্যা করতে। পুরো বাংলাদেশ জিহাদের ময়দান ছিল। দেখুন, এত মানুষকে হত্যা করে একটা সৈনিকের বিচার হয়নি। আরেকটা ছোট ঘটনা বলি, ওদের স্টেটমেন্ট দেখেন আপনি। অপারেশন সার্চলাইট সকাল 6টায় টিক্কা খান তার কমান্ড পোস্ট থেকে আর্মোর দিয়ে বের হয়েছে। বলে কি বলছে শুনুন, খুব খুশি সে। বলেছে ঢাকা হ্যাজ নো পিপল, ঢাকায় কোনো মানুষ নাই। কয়েকটা নেড়ি কুকুর ঢাকায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লাশ খাচ্ছে। ববি তার সমস্ত অস্ত্র ব্যবহার করেছে, হাসতে হাসতে বলছে গণহত্যা। ঠিক ইয়াইয়া খান সেদিন বিকালবেলা কি বলেছে স্টেটমেন্টে, I will kill 3 million of them. Rest will eat from my palm. আমি তো 30 লক্ষ হত্যা করব, বাকি সবাই আমার হাতে ভিক্ষা খাবে। নিয়াজি খান কি বলেছেন এই গণহত্যা এবং নারী নির্যাতন নিয়ে? 10 তারিখে তার কমান্ড যখন টেক ওভার করলো টিক্কা খান থেকে, টিক্কা খান গভর্নর হয়ে গেল, কি বলেছিল? এই হারামজাদা কওমকে मैं सबक सिखाऊंगा। এই জারদ জাতি কিন্তু বলছে, বাস্টার্ড জাতিকে আমি শিক্ষা দিয়ে দেবো, उसका नक्शा मैं बदल दूंगा। নকশা হচ্ছে কি? চেহারা। রক্ত পরিবর্তন করলে চেহারা পরিবর্তন হয়। এটা সবই তো রেকর্ডে আছে, হামদুর রহমান কমিশনে সব কিছু আছে। সেই কমিশনটা তারা তো আইএসআই সিজ করে নিল বের হওয়ার সঙ্গে সঙ্গে। ওর থেকে যা জানতে পারছি এগুলো লেখা আছে। আপনি আরেকটা জিনিস বলেন আমাকে, সেটা হচ্ছে যে গণহত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং শেষে আত্মসমর্পণ, এই প্রত্যেকটাই হলো সোলজারি। যারা সৈনিক, এটা পবিত্র দায়িত্ব। দেশ মাতৃকে সেবা করা পবিত্র দায়িত্ব, রেসপেক্টেবল প্রফেশন। একটু ছোট কথা বলি আপনাকে। জুলাই মাসের পর থেকে একটা ঘটনা হলো পুরো পাকিস্তানে, অনেকে জানে না। এপ্রিল মাস থেকে পাকিস্তানে পানের শর্টেজ হয়ে গেল। পাঞ্জাবি, বেলুচি, পাঠান, সিন্ধি সবাই কিন্তু পান খায়। খাওয়ার পরে পান পছন্দ করে। বাংলার পান খুব সুস্বাদু পান, খুব পপুলার ছিল। দাম ভীষণ বেড়ে গেছে, সাপ্লাই যাচ্ছে না। তখন প্লেনে করে আসতো সৈনিকরা, আর ডেড বডি উন্ডেডরা চলতো পাকিস্তানে। অগাস্ট মাসের থেকে প্লেনে করে আসতো পাকিস্তানিরা, তাদের সৈন্যরা আসতো, পাকিস্তান সৈনিকরা, আর ফেরত যেত এক অস্ত্র ইমার্জেন্সি এবং সৈনিকরা আসতো, রিইনফোর্সমেন্ট যেটাকে বলা হয়। ওদের কিন্তু পিআইয়ের সমস্ত প্লেন অ্যাট দেয়ার ডিসপোজাল, এয়ারফোর্সের সমস্ত প্লেন, 4টা হোয়াইট বডিড এয়ারক্রাফট তারা হল্যান্ড থেকে ভাড়া করে এনেছিল, এগুলো আমরা জানি। এখন কথা হচ্ছে এই প্লেন যখন ফেরত যাচ্ছে, অগাস্ট মাসের দিকে দেখলাম, আমরা শুনলাম মৃতদেহ যাচ্ছে না, প্লেনে যাচ্ছে শুধু পান। নিয়াজির পানের ব্যবসা ছিল, এজেন্সি ছিল পানের। লারকান, এমন হামদুর রহমান কমিশনটা মেনশন করা আছে যারা পড়েছে, শিওর যে পান যাচ্ছিল। যখন সৈনিক জানে যে তার মৃতদেহ যাবে না পরিবারের কাছে, 2 নম্বর তার আহত হলে চিকিৎসা হবে না এখানে, কত চিকিৎসা হবে এখানে, ফ্যাসিলিটি কম, সে কেন যুদ্ধে যাবে? ডিমোরালাইজেশন এগুলিও ছিল। আরেকটা কথা, যেই সৈনিক নারী নির্যাতন করে আরাম এসে জীবন যাপন করতে চায়, সে যুদ্ধ করে মরতে চায় না, সে মুনাফিক হয়ে যায়। সৈন্যবৃত্তি পবিত্র বৃত্তি। যুগে যুগে সৈনিকরা সফল যারা হয়েছে তারা চরিত্রবান সৈনিক ছিল। আপনি কোন মাসে এসে যুক্ত হলেন মুক্তিবাহিনীর? আমার তো ট্রেনিং থেকে আসলাম, তারপরে সিয়ালকোটে ঝামেলা হলো, তারপরে আমি অগাস্ট মাস থেকে শেষের দিকে আমি এটা পরিকল্পনা করলাম। এবং সিলেট অঞ্চলে আপনি
মূলত ছিলেন যুদ্ধের সময়, কোনো একটি ঘটনার কথা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যা জীবনে ভোলার নয়? না, ভোলার কথা না। আমার প্রথম অপারেশনটা কীরকম ছিল বলি। এটা কোনো বীরত্বের অপারেশন না। সেক্টর কমান্ডার সিআর দত্ত সাহেব বলে একটা ভালো অপারেশন করো, ভালো ওদেরকে একটু ক্যাজুয়ালিটি করো, আমাদের মুক্তিযোদ্ধারা যেন একটু জোশ পায় আর কি। আমি খুব খুশি ছিলাম। 10 জন মুক্তিযোদ্ধা নিয়ে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম। চা বাগানের সামনে ওদের অবস্থান ছিল। তো আমরা চিন্তা করলাম যে আমরা রাতের অন্ধকারে 2টা পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাব। আমার নাইট নেভিগেশনটা খুব ভালো ছিল। তো গ্রামের পাশ দিয়ে যাচ্ছি, ডান দিকে দেখলাম একজন মহিলা ছুটে ছুটে আসছে, সামনে একটা ছেলে, 2 জন ছুটে ছুটে আসছে। তো তিনি ইশারা করছেন, বাজানরা দাঁড়াও। তো আমি বললাম মুক্তিযোদ্ধা, আমার মার কোনো অসুবিধা আছে দেখি, কি ব্যাপার? হাঁপাচ্ছে 2 জন এসে। বললাম, মা কোনো অসুবিধা আছে বলুন, আমরা দূর করে দেব। তিনি বললেন, না বাজানরা, তোমরা যুদ্ধে যাচ্ছ দেশ স্বাধীন করার জন্য, তোমাদের কিছু দিতে আসলাম। আমি মনে করলাম উনি খাবার দাবার কিছু দেবে, ওইটা তো আমার যুদ্ধে যাওয়ার সময়, এটা আপনারা জানেন সবাই। তো আমি বললাম যে কি দিবেন বলেন। পোলাটাকে দিতে আসলাম তোমার কাছে। 15-16 বছরের বাচ্চা ছেলে, শুকনা ছেলে, একটা ছোট লুঙ্গি, কম দামি লুঙ্গি, একটা ফতুয়া পরা, হাঁপাচ্ছে। আমি বললাম, মা ওর তো বয়স কম, ও তো যুদ্ধ করতে পারবে না। বলে, বাজান এই কথা বলো না, রাতের অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে একা হাঁটতে পারে, ভূতে ভয় পায় না। 2 নম্বর, খুব জোরে সাঁতার কাটতে পারে, খুব জোরে দৌড়াতে পারে, ভালো মুক্তি হয়ে সে দেশ স্বাধীন করবে। আমি বললাম, মা আপনার বাড়িতে কেউ আছে? তিনি বললেন, বাজান আমি বিধবা, সাদা শাড়ি, বোঝা গেল। ছেলে পেলে একটা পোলাই আছে। কি করেন আপনি? মানুষের বাড়িতে কাম করি। এই ছেলেকে আমি নিতে পারি না, একটা অবলম্বন তার। তো আমি বললাম, মা সামনের বছর এসে নিয়ে যাবো ইনশাল্লাহ, একটু বড় হয়ে নেই। কেঁদে দিলেন মহিলা। শেখের বেটা কইছে তোমাদের যার যে তা নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য, আমার তো কিছু নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, একটা পোলা আছে, যুদ্ধে যেতে চাই দেশ স্বাধীন করার জন্য, মুক্তিযোদ্ধা তুমি মানা করো, আহারে কান্তাছে। এই যে ত্যাগ, আমি এই যে সাধারণ মানুষের এই কথাটা একটু বলি, আমার চোখে পানি চলে আসলো। আমি এই যুদ্ধটা জানতাম না। আমার পাকিস্তানে এত ট্রেনিং, এত রকম অপারেশন ট্রেনিং, এত মোটিভেশন জিরো হয়ে গেল। এটাই কি মনের যুদ্ধ? আমি মনের যুদ্ধ, এই মহিলা আমাকে শিখিয়ে দিয়ে গেল। আমি মনের যুদ্ধ শিখতে হবে, আমার অপারেশন যুদ্ধ করতে হবে না। এই মনের যুদ্ধটা বাকি সময় করার চেষ্টা করেছিলাম। ছেলেটাকে এনেছিলাম। ভালো খবর, যুদ্ধের পরে মার কাছে অক্ষত ফেরত দিয়ে এসেছিলাম। এটাই মনে হয় আমার একটা বড় সফলতা মুক্তিযুদ্ধের। যুদ্ধের পরে মার কাছে ফেরত দিয়ে এসেছিলাম। অবশ্যই এটা বিশাল, এত বড় অভিজ্ঞতা, এই অর্জন তো মানুষের। এটাই ছিল। আমরা জনযুদ্ধটা বলি, আমরা সুপার হিরো ক্রিয়েট করছি কেন? 71-এর সুপার হিরো হচ্ছে গ্রামের সেই কৃষকের সন্তান, ওই ছেলে যে এই 20 দিন 21 দিন ট্রেনিং করে রাইফেল নিয়ে যুদ্ধে গেছে। আর আমার এত ট্রেনিং, আমি তো আই নো হাউ টু প্রোটেক্ট মাই সেলফ, হি ডাজন্ট নো, যুদ্ধ জানে না, তাই তো আমাদের এত ক্ষয়ক্ষতি হতো। আপনার কাছে আমাদের শেষ প্রশ্নটি, আমার প্রশ্ন না, আমার একটা কথা যেটা শুনতে চাই এবং শোনাতে চাই নতুন প্রজন্মকে। আপনি একটু আগে বলছিলেন পাকিস্তানি ক্রিকেটারের নামে গালে ছবি আঁকা থাকে, লেখা থাকে, গায়ে জার্সি থাকে, ফ্ল্যাগ থাকে, স্লোগান থাকে। এই যে প্রজন্মটির আমরা দেখছি, এই প্রজন্ম এবং নতুন প্রজন্ম, যা আমি বিশ্বাস করি যে দেশের বৃহত্তর প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের, তবু আপনার কাছ থেকে এদের সম্পর্কে কিছু শুনতে চাই। মনে রাখবেন, যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, সবচেয়ে বেশি হত্যা করে ইতিহাসকে, যদি ইতিহাস চর্চা না করেন। 26 বছর ইতিহাস চর্চা হয়নি সঠিকভাবে। দুটো প্রজন্ম অন্য পথে চলে গেছে। একটা প্রজন্ম 12 থেকে 14 বছর পুরা তারা মেথডিক্যালি তারা গ্রো করে। তো এই প্রজন্মর মধ্যে এই বিষয়টা ঢুকে গেছে। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, কী করণীয়? যেটা এখন করছেন সেটাই। মুক্তিযুদ্ধ আলোচনা করতে হবে সঠিকভাবে।
আমি আমার বীরত্ব কাহিনী বলা শুরু করে গ্রহণযোগ্য হবে না। তার পিতার বীরত্ব কাহিনী বলতে হবে, তার মায়ের আত্মত্যাগের কথা বলতে হবে, যেই গ্রামে হয়েছে সেই গ্রামের কথা বলতে হবে, যার যা আছে তা নিয়ে যুদ্ধের কথা বলতে হবে, তাহলে এঙ্গেজমেন্ট হবে বেটার। আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে আমরা শেষ করতে হচ্ছে। আপনাকে বিশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে গৌরব ৭১-এ যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের বিশেষ আয়োজন গৌরব ৭১। আজকে আমরা কথা বলেছি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীকের সঙ্গে। তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের মনে আশাবাদ জাগায়। আমাদের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে তিনি যে প্রশ্নগুলো রেখেছেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই আমরা আরও বেশি আশাবাদ হতে পারি এবং আশাবাদী হব। আমরা চাইব যে মুক্তিযুদ্ধ চির অম্লান, মুক্তিযুদ্ধ কখনো ক্ষয়ে যেতে পারে না, হারিয়ে যেতে পারে না। আমাদের জাতি বীরের জাতি, আমরা সেই বীরের জাতি হিসেবে যাতে গর্ব করতে পারি, সেই আশাটি আমরা গুঁজে দিতে চাই নতুন প্রজন্মের কাছে। আজকের দিনে, আজকের এই বিজয়ের দিবসে আপনাদেরকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।